লেখিকা মাধবী ভট্টাচার্যের ফিরে দেখা। হাসছে অনামিকা, কিন্তু কি ভীষণ ম্লান দেখাচ্ছে ওকে। আমি রেগে যাচ্ছিলাম মনে মনে। নিজের ইচ্ছেটুকু প্রকাশ করার মতো মনের জোর নেই মেয়েটার। নিজের মা বাবাকে এত ভয় কিসের? আমরা তো কোনো অন্যায় করতে যাচ্ছি না। বন্ধুরা মিলে একটু বেরিয়ে আসবো, তাতে দোষের কি আছে? অনামিকা যেতে চাইছে, কিন্তু মা বাবার শাসনের ভয়ে কথাটা বলার সাহস নেই। শোন অনামিকা, মা বাবা সবার আছে, একা তোর নেই। আমাকেও বারণ করেছিল মা, কিন্তু আমি মাকে বুঝিয়ে বলেছি এত ভয়ের কিছু নেই। কদিন ঘুরে আসতেই পারি বন্ধুদের সাথে। আমি তিক্ত স্বরে বলেছি, তোদের কথা আলাদা, আমার মা বাবাকে তো চিনিস না। সারাক্ষণ শাসন বারণের ঠেলায় চোখে অন্ধকার দেখতে হয়। মনে হয় আমি কখনো বড় হব না। আমি কথা বললাম না। কোনো সেলফ কনফিডেন্সই তৈরি হয়নি অনামিকার। হয়তো মাত্রাতিরিক্ত শাসনের ফল। আমাকে দিয়ে ওসব হবে না রে, তোরাই ঘুরে আয়। উঠে পড়লো অনামিকা। ইউনিভার্সিটির পেছনে লেকের পাড়ে ঘাসের ওপর বসেছিলাম দুজনে। কঙ্কন আর সুতপা গেছে লাইব্রেরিতে। ওরা কাজ সেরে এলেই একসাথে বেরোবো। রিসোর্ট বুক করার ব্যাপারে কথা বলতে যেতে হবে। আমাকে হাঁ করা অবস্থায় বসিয়ে রেখে হনহন করে হেঁটে যাচ্ছে অনামিকা। একবারও পেছনে তাকাচ্ছে না, যেন পালিয়ে বাঁচতে চাইছে। মনের দিক দিয়ে প্রচন্ড দুর্বল আর ভীতু এই মেয়েটা। তার উপর কোনো এক বিচিত্র কারণে সারাক্ষণ ইনসিকিউরিটিতে ভোগে। কলেজে পড়ার সময় থেকে মেয়েটার ভীতু ভীতু স্বভাবের কারণে ওর জন্য মায়া হতো। সেই মায়া থেকে কখন বন্ধুত্ব তৈরি হয়ে গেছে বুঝতে পারিনি। এই কয়েক বছরে ও আমার অনেক অনেক কাছের হয়ে উঠেছে। এই গুঞ্জা, চলে আয়। ঘাড় ঘুরিয়ে দেখলাম কঙ্কনা হাত নেড়ে ডাকছে। লেকের চারপাশে আধার নেমে এসেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। মাকে অবশ্য আগেই ফোন করে জানিয়ে দিয়েছি একটু দেরি হতে পারে, নইলে এতক্ষণে 12-10 ফোন এসে যেত। তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেলাম। তুই একা? অনামিকা কোথায়? সুতপার গলায় বিস্ময়। ও চলে গেছে, কিন্তু আমরা একসাথে অন্তুদার বাড়িতে যাব যে বললাম। রিসোর্টের ব্যাপারে কথা বলতে হবে যে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল আমার যাওয়ার আনন্দটা অর্ধেকই মাটি। ও মন খারাপ করে ঘরে বসে থাকবে ভাবলেই মেজাজ বিগড়ে যাচ্ছে। মাথা নেড়ে বললাম, আমাদের বোধহয় যাওয়া হবে না রে সুতপা। কেন? অনামিকা কিছুতে যেতে চাইছে না, ওর মা বাবার ভয়েই হয়তো। অনামিকা যাচ্ছে না তো যাচ্ছে না, তুই কেন যাবি না? চল, আমরা তিনজনেই ঘুরে আসি। আমাকে কথা শেষ করতে দিল না সুতপা। বুঝলাম রাগ হচ্ছে ওর, হওয়াটাই স্বাভাবিক। সুতপার কাঁধে হাত রেখে একটু ইতস্তত করে বললাম, অনামিকা এখানে মন খারাপ করে ঘরে বসে থাকবে, বেড়াতে গিয়ে আনন্দ পাবো না রে। ধুস, তাহলে যাওয়া ক্যান্সেল। আমার হাত সরিয়ে দিয়ে হাঁটা লাগালো সুতপা। কঙ্কনাও দৌড়লো পেছন পেছন। আমিও উল্টো দিকে হাঁটা লাগালাম। আজ কপালে দুঃখ আছে, মা নিশ্চয়ই ভয়ানক রেগে আছে। বাবাকে নিয়ে চিন্তা নেই, জানি বাবা কিছু বলবে না। বেল বাজাতে গম্ভীর মুখে দরজা খুলে দিল মা। আমি অশান্তির ভয়ে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। তবুও পেছন থেকে শ্লেষ ছুড়ে দিল মা। এত তাড়াতাড়ি চলে এলি? আরো একটু পরে এলেও তো পারতিস। আমি জবাব না দিয়ে ঢুকে পড়লাম নিজের ঘরে। রাতে খেতে বসে মাকে বললাম বেড়াতে যাওয়া ক্যান্সেল। শুনেই তো মায়ের চোখ চকচক। মেয়ে বাইরে যাচ্ছিল বলে চিন্তার শেষ ছিল না। অনামিকাকে লক্ষ্মী দেখ, তোর মতো অসভ্য নয়। মা বাবা বারণ করছে বলে যাচ্ছেই না, কত বাধ্য মেয়ে। আমি মুখে কিছু বললাম না, কিন্তু চটে উঠলাম মনে মনে। বাধ্য না কচু, নিজের ইচ্ছের কথাটাও বলার জোর নেই। মা বাবা না হয় একটু শাসনই করতো। রাতে অনামিকা ফোন করলো। রেগে মেগে কল রিসিভ করতে ভেসে এলো ওর মিহি গলা। হ্যালো গুঞ্জা, রিসর্ট ঠিক হলো তোদের? শোন বলদ, কাল থেকে কথা বলবি না আমার সাথে। তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ, ভিতর ডিম কোথাকার। অনামিকাকে কিছু বলার সুযোগ না দিয়ে এই ফোন কেটে দিলাম। কথাগুলো বলতে পেরে এতক্ষণে গায়ের জ্বালা জুড়িয়েছে একটু। অনামিকা কল ব্যাক করছে দেখে সুইচ অফ করে দিলাম ফোন। মূর্খটার সঙ্গে কোনো কথা নেই। পরদিন ক্যাম্পাসে পা রাখতে ছুটে এলো অনামিকা। এই গুঞ্জা, কি হয়েছে? গম্ভীর মুখে ওকে উপেক্ষা করে সামনে পা বাড়ালাম আমি। অনামিকা হাত চেপে ধরলো। কেন রাগ করছিস? জানিসই তো কেন যেতে চাইছি না। আমি ঘুরে দাঁড়ালাম। এই বেড়াতে যাওয়া ছেড়ে দে। কবে কখন কোথায় গেছিস তুই আমার সাথে? কলেজ ছুটি হলেই পাগলের মতো বাড়ির দিকে দৌড় লাগাতিস, মনে আছে? ভেবেছিলাম এখন হয়তো পরিস্থিতি পাল্টাবে। আমার বাড়ির লোকদের তুই চিনিস না গুঞ্জা, করুণ গলায় বলল অনামিকা। দোষটা তোরই অনামিকা, নিজের ইচ্ছেগুলোকে সম্মান করতে জানিস না, নিজের জন্য লড়াই করতেও জানিস না। আগেই বোঝা উচিত ছিল। ফালতু ফালতু সুতপা রেগে গেল আমার ওপর। ও মা, সুতপা রেগে গেছে নাকি? কেন?
অনামিকা নিরীহ গোছের মুখখানা দেখে মনে হচ্ছিল ঠাস করে একটা চর বসাই। কোনো মতে রাগ চেপে বললাম, কারণ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এমা ছি ছি, দাঁড়া দাঁড়া, আমি সব ঠিক করে দিচ্ছি। বিব্রত মুখে বলল অনামিকা। আমি জ্বলন্ত চোখে ওর দিকে তাকিয়ে হাঁটা লাগালাম। উনি নাকি সব ঠিক করে দেবেন, নিজের জীবনটাই ঠিক করার মুরদ যার নেই। একটু পরেই দেখি অনামিকা টানতে টানতে নিয়ে আসছে সুতপাকে, পেছনে কঙ্কনাও আছে। আমি দেখে সরে পড়ার তাল করছিলাম, কিন্তু অনামিকা খপ করে ধরে ফেললো আমাকে। সুতপা, বিশ্বাস কর, সবকিছু আমার জন্য হয়েছে। বেচারি গুঞ্জা তো যেতে চাইছিল, কিন্তু আমার জন্য গেল না। প্লিজ তুই গুঞ্জার ওপর আর রাগ করে থাকিস না। তুই কেন যেতে চাইছিস না সেটা বল। সুতপা ভুরু কুঁচকে তাকিয়েছে। বাড়ি থেকে মানবে না। কেন, কিসের আপত্তি ওদের? আমরা একবার কথা বলে দেখব। অনামিকা আতকে উঠলো যেন। না না, আমি 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 আসলে বাড়িতে বলিনি, ওরা কিছু জানে না। সুতপার কঙ্কনার হা হয়ে যাওয়া মুখগুলোর দিকে তাকিয়ে হেসে উঠলাম। অনামিকাকে ওরা চেনেনি এখনো? তুই বলিসনি? আগেই ধরে নিয়েছিস মানবেন না? বললেই হাজারটা প্রশ্ন শুনতে হতো রে। কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, কোনো ছেলে বন্ধু যাচ্ছে কিনা, মেয়েগুলো কেমন, অসভ্য নয় তো? আমার ভালো লাগে না। মানে? সুতপা অবাক হয়ে তাকিয়ে আছে। আমি চুপ করে রইলাম। এনাদের কাছে অনামিকা ছাড়া বাকি সব মেয়ে অসভ্য। সবাই মিলে তাদের অনামিকাকে নষ্ট করে দেবে এই ভয়েই কাবু। তোর বাড়ির লোকেরা কোন যুগে পড়ে আছেন? অবাক বিস্ময়ে বলল সুতপা। ওরা এমনই, মাথা নিচু করে বলল অনামিকা। ওরা এমনই। তুই কি বদলাবার চেষ্টা করেছিস কিছু? রেগে গেছি আমি। কোনো লাভ নেই, কিছু বলতে গেলেই শুনতে হয় মেয়েদের পাখা গজালেই নাকি সর্বনাশ। কুচ করে তখন সেটা কেটে দিতে হয়। এরকম আজগুবি কথাবার্তা মেনে নিস কি করে? উপায় নেই না মেনে। এই যে তোদের সাথে পড়ছি সেটাও হতো কিনা সন্দেহ। হয়তো কলেজ পাশের পরে বিয়ে দিয়ে দিত, কিন্তু গায়ের রং কালো, 2-3টে সম্বন্ধ ভেঙে গেল। বাবা বলল বিয়ে হবে কিনা সন্দেহ, পড়ুক আপাতত, যাতে বিয়ে না হলেও কিছু করে খেতে পারে। এবার আমার অবাক হবার পালা। এত কিছু তো জানতাম না। এরা কোন যুগের মানুষ? আজকাল কেউ এভাবে ভাবে নাকি? বিয়ে হবে না বলে পড়তে এসেছে মানে কি? অনামিকা আমার মুখের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দে ভাই, তুই এত কিছু বুঝবি না। কালো কুৎসিত মেয়েদের অনেক সমস্যা। রেগে গিয়ে বললাম, কালো হলে কিসের সমস্যা? আর তাছাড়া তুই কত মিষ্টি দেখতে সেটা তুই জানিস? কই, আজ পর্যন্ত কেউই তো আমার প্রেমে পড়লো না। ঠোঁট উল্টালো অনামিকা। হেসে ফেললাম আমরা। হাসছিলাম ঠিকই, কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এই মেয়েটা তো খুব বোকা, যে যেমন বোঝাচ্ছে তেমনই বুঝছে। এই জন্যই এত ইনসিকিউরিটি। সারাক্ষণ ওকে বোঝানো হয়েছে ও কালো, আর কালো মানে কুৎসিত। এরকম ভুলভাল ভাবনা, তার উপর শাসনের বোঝা। বেচারির আত্মবিশ্বাস জিরো হবে, তাতে আশ্চর্যের কি আছে? অনামিকার মিষ্টি হাসি মুখটার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, ওকে এই বাজে পরিস্থিতি থেকে বের করে আনবো, নইলে বন্ধু হলাম কেন? হায়, তখন যদি জানতাম আরো কিছু দেখা বাকি আছে। এই ঘটনার কিছুদিন বাদে অনামিকা হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেল। ইউনিভার্সিটিতে আসছে না, ফোন করলেও ধরছে না। কি হলো বুঝতেই পারছি না। কয়েকদিন কেটে গেল, তবু ওর পাত্তা নেই। ভীষণ টেনশনে পড়ে গেলাম। ইচ্ছে হচ্ছিল ওর বাড়িতে গিয়ে খোঁজ নি। ঠিকানা তো জানা আছে, কিন্তু কখনো যাইনি। কেমন সংকোচ হচ্ছিল। 4-5 দিন ধরে যখন ভাবনায় ভাবনায় জেরবার, হঠাৎ করে অনামিকাকে দেখতে পেলাম ক্যাম্পাসে। যেরকম ভয় পাচ্ছিলাম সেরকম নয়, তরতাজা, হাসি খুশি ঠিক আগের মতো, বরং একটু বেশি উজ্জ্বল যেন। দেখেই তো আমার মাথা গরম হয়ে গেছে। ওর সামনে দাঁড়িয়ে বললাম, কোথায় ছিলি এতদিন? একবার আমাকে কিছু জানানোর প্রয়োজনও বোধ করিসনি? রেগে থাকিস না প্লিজ, একটা দারুণ খবর আছে। অনামিকা হাসলো। থমকালাম আমি। অনামিকাকে দেখে সত্যি মনে হচ্ছে ওর মধ্যে একটা আনন্দের বিস্ফোরণ ঘটে গেছে। ক্যাম্পাসের ভেতরে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে পাশাপাশি বসলাম আমরা। কি রে, বল দারুণ খবরটা। গেস কর, গেস কর। চোখ নাচালো অনামিকা। গেস করতে পারছি না, তুই বলবি কিনা? বিরক্ত হয়ে বললাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। 3 মাস পরেই? অনামিকা মিটিমিটি হাসছে। 3 মাস পরেই বিয়ে? লেখাপড়ার কি হবে? আর পড়ে কি হবে, বিয়ে হয়ে যাচ্ছে তো। অনামিকা, বোকামি করিস না, পড়াটা কমপ্লিট কর, নিজের পায়ে দাঁড়া, বিয়ে করার অনেক সময় পাবি। এত ভালো ছেলে পাবো না রে। দারুণ হ্যান্ডসাম, বড় চাকরি করে, এক দেখাতেই আমাকে পছন্দ করেছে। ভাবতেই পারছি না। অনামিকা গদগদ। ওর ফোনের স্ক্রিনে দেখতে পেলাম ছেলেটাকে। সত্যি ছেলেটা হ্যান্ডসাম, হয়তো ভালো চাকরিও করে, কিন্তু তাই বলে এত গোলে পড়ার কি আছে? ওর কি নিজের কোনো আইডেন্টিটির দরকার নেই? এত ভালো পড়ছে, জবও ভালো পেয়ে যাবে নিশ্চয়ই। এমন সুযোগ ছেড়ে এক্ষুনি বিয়ে করার দরকার ওর? এই ছেলে তোকে পছন্দ করেছে বলে হাতে স্বর্গ পেয়েছিস নাকি? বিরক্ত হয়ে বললাম। আমার মতো মেয়েকে পছন্দ করেছে, কত ভাগ্যের ব্যাপার বল। রাগে গা জ্বলে যাচ্ছিল আমার।
এতটা হীনমন্যতা বোধ? রাগ চেপে বললাম। তুই নিজেকে এত ছোট ভাবিস? জানা ছিল না। এই ছেলে কেন, আরো ভালো ছেলে তোকে পছন্দ করবে। মাস্টার্সটা কর, নিজের পায়ে দাঁড়া। প্লিজ বিয়েটা ক্যান্সেল কর। না না, বাড়িতে কেউ মানবে না। ঠিক আছে, সারা জীবন অন্যের কথায় উঠবোস কর। তোর তোর নিজের কোনো মতামত নেই? এতদিন আমার ফোন ধরলি না কেন? নিশ্চয়ই বাড়িতে বারণ করেছিল। ওই মা বলল বিয়ে পাকা হবার আগে কাউকে কিছু না জানাতে। তোর ফোন ধরলে যদি কথা চেপে রাখতে না পারি তাই ধরিনি। বেশ করেছো, সারা জীবন খুকি হয়ে থাকো। আমি চললাম। রেগে মেগে চলে এলাম। আহামকটাকে কিছু বোঝাতে যাওয়াই ভুল, করুক যা খুশি। সেদিন বাড়ি ফেরার পরেও প্রচন্ড মন খারাপের কারণে রাতে ঘুমোতে পারলাম না ভালো করে। কেবলই ওর মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। মেয়েটা একটা ভুল করেছে। আমি কি ওকে বোঝাতে পারবো না? ও বুঝতেই পারছে না নিজের পায়ে দাঁড়ানোটা কত জরুরি। নিজেকে যারা সম্মান করে তারা এইটুকু বুঝবে অন্তত। পরদিন ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম অনামিকা জোর আড্ডা জমিয়েছে সুতপার কঙ্কনার সাথে। আমাকে দেখে হাসি মুখে বলল, এদিকে আয় গুঞ্জা, একটু কথা বলি। আর তো আসবো না এখানে, আজই শেষ। বুকটা হুহু করে উঠলো আমার। মেয়েটা এত বোকা কেন? কিছু বলবো না করে বলে ফেললাম, প্লিজ অনামিকা, এত বড় ভুল করিস না। পড়াটা ছাড়িস না এভাবে। কি বলছিস? বিয়ে করার সময় তো পরেও পাবি। পড়াটা কন্টিনিউ কর এখন। না রে, কেউ মানবে না। কেউ মানবে না বলে আর কতদিন কাটাবি? তোর কি নিজের কোনো ইচ্ছে নেই? বিয়ে বিয়ে করে লাফাচ্ছে হ্যাংলার মতো। রাগ হয়ে গেছে আমার। অনামিকা স্থির চোখে তাকিয়েছে আমার দিকে, তারপর কেটে কেটে বলেছে, নিজের ইচ্ছে আছে তো। আমিও চাই বিয়েটা এক্ষুনি হোক, কারণ পরে এমন ছেলে আর নাও পেতে পারি। তোরা তো জ্বলছে কেন? তোর কি হিংসে হচ্ছে আমি এমন ভালো ছেলে পেয়ে গেছি বলে? আমার গালে যেন থাপ্পড় মারলো কেউ। মুখ দিয়ে কথা ফুটছিল না আর। ফ্যাল করে তাকিয়েছিলাম প্রিয় বান্ধবীর দিকে। চলে গেছে অনামিকা। আমার ভেতরটা জ্বলছে, চোখ ছাপিয়ে কান্না বের হয়ে আসতে চাইছে। কষ্টে নিজেকে সামলে রেখেছি। সুতপা আমার কাঁধে হাত রাখলো। মন খারাপ করিস না গুঞ্জা, তুই কাকে বোঝাতে যাচ্ছিলি? এই মেয়ের মেরুদণ্ডই সোজা নয়। এতদিনেও বুঝলি না? এর সাথে এতদিন বন্ধুত্ব রেখেছিস। তোর চয়েস খুব খারাপ, এটা বলতেই হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে কলেজের দিনগুলো, ভীতু ভীতু অনামিকাকে দু হাতে আগলে রাখার দিনগুলো। অনামিকা তো কত বিশ্বাসে আঁকড়ে ধরে রাখতো আমাকে। নিজের কোনো ভাই বোন নেই। অনামিকাকে বোনের মতো ভালোবেসেছিলাম, সব মিথ্যে হয়ে গেল আজ। ফুপিয়ে উঠলাম। কাঁদিস না গুঞ্জা, কাঁদিস না। সুতপা জড়িয়ে ধরেছে আমাকে। চোখের জলে গাল ভেসে যাচ্ছে আমার। এতদিনের বন্ধু এমন মিথ্যে অপবাদ দিয়ে গেল। এই কষ্ট কি সহজে ভুলতে পারবো? কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সময় অনেক কিছুই ভুলিয়ে দেয়। অনামিকার বিয়েতে যাইনি আমি, সুতপা আর কঙ্কনা গেছিল। শুনেছি অনামিকা ভালো আছে, সুখে আছে। থাক, আমি আর ওকে নিয়ে ভাবি না। নিজের ক্যারিয়ার ছাড়া কিচ্ছু নিয়েই ভাবি না আমি আর। পৃথিবী গোল জানতাম, কিন্তু প্রমাণ পাইনি কখনো। বছরখানেক বাদে এক বিকেলে একটা ইন্টারভিউ দিয়ে ফেরার পথে অনামিকার সাথে বাসে দেখা হয়ে গেল যখন, বুঝতে পারলাম পৃথিবী আসলেই গোল। সুখী সুখী চেহারার অনামিকা বাসের জানালার পাশে বসেছিল। বাসে ভিড় বেশি নেই। সিট খুঁজে নিয়ে বসতে যাব, তখনই শুনতে পেলাম, এই গুঞ্জা, এদিকে আয়, এদিকে। তাকিয়ে দেখলাম অনামিকা হাসি হাসি মুখে প্রবল বেগে হাত নেড়ে ডাকছে আমায়। মন একদম সায় দিচ্ছিল না, তবু এতদিন বাদে দেখা, অভদ্রতা করতে পারলাম না। গিয়ে বসলাম ওর পাশে। আমার হাত দু হাতে জড়িয়ে ধরলো অনামিকা। কেমন আছিস গুঞ্জা? শুনেছি খুব ভালো রেজাল্ট করেছিস। ওই আর কি। হাত ছাড়িয়ে নিলাম। অস্বস্তি হচ্ছিল। অনামিকার এত আবেগ হজম হচ্ছিল না। কি করছিস এখন? চাকরি চেষ্টা করছি আপাতত, নিষ্পৃহ গলায় বললাম। অনামিকা চুপ করে গেল। হয়তো আমার রূঢ় ব্যবহারে নিতান্ত ভদ্রতা বশতই জিজ্ঞেস করলাম, তুই কোথায় যাচ্ছিস? একা কেন? মাকে দেখতে যাচ্ছি। মা অসুস্থ কয়েকদিন থেকে। সেই থেকে শুভকে বলছি, ওর সময়ই হয় না। আজ একাই বেরিয়ে পড়লাম। তাও শাশুড়িকে কত কৈফিয়ত দিয়ে আসতে হলো। কোনো স্বাধীনতা নেই রে। নিজের মাকে দেখতে যাব, তাও এত কথা কিসের? মায়ের জন্য একটু ফল কিনে নিয়ে যাব, সেটারও হিসেব দিতে হবে। তুই সত্যি বলেছিলি গুঞ্জা, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করাটাই ভুল হয়েছে। মা আর বাবার জন্যই এমনটা হলো। চুপ করে শুনতে শুনতে বুঝতে পারছিলাম অনামিকা এতটুকু পাল্টায়নি। একই রকম ব্যক্তিত্বহীন, সুবিধাবাদী আর গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং পাল্টানো ওর মজ্জাগত হয়েই রয়ে গেছে। ভীতুও কখনোই ছিল না। শুধু গা বাঁচাবে বলে নিজের জন্য লড়াই করতে চাইতো না। কেটে কেটে বললাম, সব তোর জন্য হয়েছে অনামিকা, শুধু তোর জন্য। জীবনটা তোর, তাই ভুলের দায়টাও তোর। চরিত্রে দৃঢ়তা নেই, মেরুদণ্ডের জোর নেই, এমন নিকৃষ্ট কেন তুই? সারা জীবন এমনই থাকবি? ভুলভাল কাজ করবি আর তার দায় অন্য কারো ঘাড়ে চাপাবি? তুই আমার বন্ধু ছিলি, ভাবতেই কষ্ট হচ্ছে। অনামিকার মুখটা করুণ হয়ে এলো। বিনবিন করে বলল, তুই এখনো রেগে আছিস আমার উপরে? বিয়েতেও আসিসনি, যোগাযোগও রাখিসনি। আর একটা ভুল কথা বলে ফেলেছিলাম। রাগ করাটাই স্বাভাবিক, আমাকে মাফ করে দে ভাই। ওগুলো আমি কবেই ভুলে গেছি। রাগ নয়, তোর ওপর করুণা হয় আমার। পারলে নিজেকে পাল্টা। চলি এখন, আমার স্টপ আসছে।
অনামিকাকে হা করিয়ে রেখে নেমে যেতে যেতে একবার ফিরে তাকালাম। ও তাকিয়েছিল, বলল, আমাকে ফোন করিস গুঞ্জা, এতদিনের বন্ধুত্ব কি এভাবে ভুলে যেতে হয়? জবাব না দিয়ে নেমে গেলাম। মনে মনে বললাম, ভুলে তো তুই গেছিলিস অনামিকা, আমি নই। তাছাড়া যে সম্পর্ক ভেঙে গেছে সেটাকে নতুন করে শুরু করার কোনো ইচ্ছে নেই আমার। ফিরে দেখলে সম্পর্কটাতে ভুল ছাড়া আর কিছুই তো দেখতে পাই না, কিছুই না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।